Please tell us that what is the reason of this ban and why are you sitting in Dharna? Actually, government employees and teachers of West Bengal have been deprived of their rightful dearness allowance to the tune of today almost 39%. And we have continuously asked the government, we have requested the government to have a talk with us regarding our demands. But all these days, our dharna has been continuing for last 38 days, and our friends are under hunger strike, doing hunger strike for the last 28 days. But such is the inhumanity of this government that they have not, in spite of our repeated requests, they have not met us, they have not discussed our demands with us. বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে এসেছি যে আসলে কি হচ্ছে আমাদের এই রাজ্যতে ডিএ কেলেঙ্কারিকে নিয়ে। কারণ প্রচুর জায়গায় তো প্রচুর কেলেঙ্কারি চলছে, সুতরাং ডিএ কেলেঙ্কারিটাকে নিয়ে স্পেসিফিক্যালি একটা ভিডিওর খুব প্রয়োজন ছিল বলে আমি মনে করলাম। তাই জন্য আজকে ডিএ সম্বন্ধে বা ডিএ সংক্রান্ত যা যা ঘটছে রাজ্যে সেটাকে নিয়ে একটু জিনিসগুলো ক্ল্যারিফাই করতে এলাম। বন্ধুরা, ডিএ ব্যাপারটা কি, হোয়াট ইজ দি কনসেপ্ট অফ দ্য ডিএ? কনসেপ্টটা দিয়ে কেন আমি শুরু করছি না, এই কনসেপ্টটা বুঝতে পারলে আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিমাণে এই যারা আন্দোলনকারীরা যারা আন্দোলন করছে সেটা কতটা বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ এই কনসেপ্টটার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যে কারণগুলোর জন্য ডিএটাকে অ্যাকচুয়ালিতে ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেই কারণটা যদি বোঝা যায় তাহলে বোঝা যাবে যে আজকে এদের যে ডিএর যে দাবি সেটা কতটা যুক্তিপূর্ণ। কনটেক্সটটা কি? কনটেক্সটটা হচ্ছে যে আমাদের রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট, তাদের রাজ্যের যারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজরা আছে তাদের অ্যাডিকুয়েট ডিএ দিতে পারছে না। অ্যাডিকুয়েট ডিএ বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স না দিতে পারার জন্য স্টেট গভর্নমেন্টের যারা এমপ্লয়ি তাদের অত্যন্ত অসুবিধা হচ্ছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের যে হারে ডিএ দিচ্ছে তার ধারে কাছে পর্যন্ত আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার দিতে পারছে না। তৃণমূলের তরফ থেকে বলা যেতেই পারে যে হেন কোনো স্টেট নেই প্রায় ভারতবর্ষে যারা সেন্ট্রালের মতন ডিএ দিতে পারছে। আমি মেনে নিলাম, তার কারণ সেন্ট্রালের কাছে রেভিনিউ কালেকশনের অনেক বেশি সোর্সেস আছে, স্টেট গভর্নমেন্টের অত বেশি সোর্সেস নেই, আমি মেনে নিলাম। কিন্তু তা সত্ত্বেও বামফ্রন্টের আমলেও কিন্তু স্টেট গভর্নমেন্টের যা ডিএ ছিল আর সেন্ট্রাল গভর্নমেন্টের যা ডিএ দিত সেই সময় তাদের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কিন্তু অনেক কম ছিল, এবং ওদের উদ্দেশ্য ছিল যে কি করে ওই ডিফারেন্সটাকে ক্রমাগতভাবে কমিয়ে দেওয়া যায়। কমানো যাবে কি করে? একটাই উপায়, যে স্টেট গভর্নমেন্টের ডিএটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। বন্ধুরা, ডিএর কনসেপ্টটা হচ্ছে যে যেভাবে আমাদের যে মার্কেট তাতে যে প্রাইস ইন্ডেক্সের তুলনায়, প্রাইস ইন্ডেক্স যেটা আমরা দেখতে পাই যে ইনফ্লেশন হচ্ছে, আর যত বেশি ইনফ্লেশন হচ্ছে তত টাকার দাম কমছে। তো ইনফ্লেশন বা টাকার দাম যদি কমতে থাকে তাহলে জিনিসপত্রের দাম বাড়তে থাকবে। আপনি আগে যদি 10 টাকাতে একটা বিস্কুটের প্যাকেট কিনতে পারতেন, আজকে হয়তো সেটা 10 টাকার জায়গায় 20 টাকা তো একই বিস্কুটের প্যাকেট পাচ্ছেন। অতএব জিনিসের দামটা বাড়লো কিন্তু আপনাকেও বেশি পে করতে হলো, কিন্তু আপনি কিন্তু কোয়ান্টিটি তো একই জিনিস পাচ্ছেন। সুতরাং সংসার চালানো মুশকিল হয়ে যাবে যদি রাজ্য সরকারের যে স্যালারি সেটা যদি অ্যাডিকুয়েটলি না বাড়ে, অথবা মার্কেটে যে ইনফ্লেশন চলছে সেই রেটের সঙ্গে যদি ডিএটা না বাড়ে। তর্কের খাতিরে বলা যায় যে যদি কোনোদিন ইনফ্লেশন রেট পড়ে যায় তাহলে কিন্তু ডিএও কমবে, এবং এটা কিন্তু টেকনিক্যাল গ্রাউন্ডসে কমবে। মানে টেকনিক্যালি যদি কোনোদিন ইনফ্লেশন 0 হয়ে যায় তাহলে কিন্তু ডিএ পাওয়া বন্ধ হয়ে যাবে বা কমে যাবে। আজ পর্যন্ত কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে একবার মাত্র ডিএ কমেছিল, কিন্তু নর্মাল কোর্সে ডিএ সবসময় বাড়তে থাকে। তার কারণ হচ্ছে ইনফ্লেশনটা সবসময় বাড়তে থাকে। ইনফ্লেশনকে একটা ক্যাপের মধ্যে মেনটেন না করলে অসুবিধা হবে এন্টায়ার অর্থনৈতিক স্ট্রাকচারে। সুতরাং যদি কোনো স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি বা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি তারা যে মাইনেটা পান সেই মাইনেটা আর জিনিসপত্রের যা ইনফ্লেশন তার যা রেট, এর মধ্যে যে বিভেদটা আছে, এই পার্থক্যটাকে না কমাতে পারলে সার্ভাইভ করা মুশকিল হয়ে যাবে, সংসার টানা মুশকিল হয়ে যাবে। আর যার জন্য এই জিনিসটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমাদের এই দেশে ভারতবর্ষে ডিএ ব্যাপারটা প্রথমবার ইন্ট্রোডিউস হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 1 এর সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময়। তখন অবশ্য ডিএ নামে হতো না, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন জানা গেল যে প্রচুর টাকা লস হয়েছে আমাদের এবং জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তখন একটা অ্যালাওয়েন্স দেওয়া হয়েছিল। তার পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তেও জিনিসটা আবারও কন্টিনিউ করা হয়। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই নামকরণটা আসে ডিএ বা ডিয়ারনেস অ্যালাওয়েন্সেস। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ইউনিয়ন গভর্নমেন্ট, তৎকালীন কেন্দ্রীয় সরকার, প্রথম পে কমিশন তৈরি করে 1947-এ। সেই প্রথম পে কমিশনে এটাই তাদেরকে বলা হয়েছিল যে তোমরা এই হার্ডশিপটাকে এক্সামিন করো, যে এই যে মানুষের যা আর্নিং, যা রোজগার, আর মার্কেটে যা জিনিসপত্রের দাম বাড়ছে, বাড়ের যে হার,
সেই দুটো মিলানো যে হচ্ছে, সেই দুটোর যে বিভেদটা আছে তার জন্য কতটা অসুবিধা হচ্ছে প্রকৃতরূপে মানুষের। তার পরবর্তীকালে 1949-এ ফেয়ার ওয়েজেস কমিটি তৈরি করা হয় 1949-এ, এবং তার পরবর্তীকালে সেকেন্ড পে কমিশন আসে, তারপর আবার অ্যানাদার পে কমিশন আসে 1966-এ। স্বাধীন ভারতে প্রথমবার ডিএ কমিশন তৈরি হয়। আর এই ডিএ কমিশন যখন কনস্টিটিউট করা হয় তখন তার প্রধানত দুটো উদ্দেশ্য ছিল। এক, তারা এক্সামিন করবে যে কি কি প্রিন্সিপালস বা নিয়মাবলী হবে ডিএটাকে ইমপ্লিমেন্ট করানোর জন্য, এবং স্বাভাবিকভাবেই এটা নিয়ে ডিসপিউট ছিল না যে ডিএ প্রয়োজনীয়তা আছে কি নেই। আর দ্বিতীয় হচ্ছে যে কোন ফর্মুলায় ডিএটা ক্যালকুলেট করা হবে। সিদ্ধান্ত হলো যে ক্যালকুলেট করা হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর, এবং এগুলো কিন্তু সবই সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের কথা হচ্ছে। আমাদের দেশটা ফেডারেল স্ট্রাকচারে চলে, সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্ট ফেডারেল স্ট্রাকচারের কথাকে মান্যতা দিয়ে স্টেট গভর্নমেন্টকে বললো আপনারা আপনাদের মতো করে ডিএনএস অ্যালাউন্সটাকে ইমপ্লিমেন্ট করুন। সেভাবেই তখন তারপর থেকে সব রাজ্যরা নিজেদের স্টেট এমপ্লয়ীদের ডিএ দেওয়া শুরু করলো। কিন্তু হঠাৎ করে আজকের এই কনটেক্সটে ফিরে আসি যে ডিএ দেওয়া হচ্ছে না, বহুদিন ধরে ডিএ দেওয়া হচ্ছে না, যেটা হচ্ছে সেটা বড্ড কম, মানে সেই এতটাই কম যে সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। ডিএ পাওয়ার জন্য আন্দোলন চললো, মামলা চললো, সরকার নীরব। তারপরে সেই মামলা ট্রাইব্যুনালে গেল, ট্রাইব্যুনাল বলল যে না, ডিয়ারনেস অ্যালাওয়েন্সটা দিতে হবে। কেন আমাদের রাজ্য সরকারের দাবি ছিল যে ডিয়ারনেস অ্যালাওয়েন্সটা কোনো লিগাল এনফোর্সেবল রাইট নয়, কোনো লিগালি এনফোর্সেবল রাইট নয়, এটা কোনো আইনের ভাবে মানে আপনি এটাকে এনফোর্স করাতে হবে, এটা কোনো অধিকার নয়, তার মানে এটা ডিসক্রিশন, এটা রাজ্য সরকার বলতে চেয়েছিল। এই রাজ্য সরকার, ট্রাইব্যুনালের রিপোর্ট এলো, ট্রাইব্যুনালের জাজমেন্ট এলো, এবং যেটা এলো অর্ডারটা, সেখানে বলা হলো যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স কিন্তু একটা লিগালি এনফোর্সেবল রাইট, একটা অধিকার, এবং এটা সরকারকে দিতে হবে। সরকার একটুখানি ঝাড় খেলো, কিন্তু এই সরকার নির্লজ্জ সরকার। এই সরকার ডিএ না দেওয়ার জন্য হাইকোর্টে অ্যাপিল করলেন, এবং হাইকোর্টে কেসটার নাম আমি পড়ে দিচ্ছি, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই মামলাটা জাজমেন্ট এলো, আমি কোর্ট আনকোর্ট পড়ছি, ক্যালকাটা হাইকোর্ট হেল্ড দ্যাট দ্য রাইট অফ ডিয়ারনেস অ্যালাওয়েন্স is to sustain livelihood, যেটা আমি একটু আগে বলছিলাম, যেটা পারপাসটা কি, বাঁচিয়ে রাখা মানুষদের। কেননা যেভাবে জিনিসের দাম বাড়ছে আপনার মাইনে দিয়ে চলবে না, সুতরাং সরকারকে একটা অ্যাডিশনাল কিছু দিতে হবে। কেন সরকার প্রাইস কন্ট্রোল করতে পারবে না, সরকার জিনিসপত্রের দাম কন্ট্রোল করতে পারবে না, অথচ আপনাদের মাইনেটাকে এক রেখে দেবে, তাহলে আপনারা মানাবেন কি করে, আপনারা চালাবেন কি করে? সুতরাং হাইকোর্ট বলছে ইট ইজ নট ওনলি আ লিগাল রাইট, এটা শুধু একটা অধিকার নয়, এটা একটা মানুষকে সাস্টেন করার, তার লাইভলিহুডকে সাস্টেন করার জন্য একটা অধিকার। এবং লাইভলিহুড যখন হাইকোর্ট বললেন, কালকে হাইকোর্ট বললেন, ওনারা এটাকে এলিভেট করে দিলেন, এটাকে একটা নর্মাল লিগাল রাইট থেকে একটা ফান্ডামেন্টাল রাইটে কনভার্ট করে দিলেন। মানে এটা এখন সরকার বাধ্য, আর্টিকেল 21 এর লাইভলিহুডের মধ্যে, আর্টিকেল 21 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যেখানে বলা হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, সেই জায়গায় ডিএটাকে নিয়ে যাওয়া হলো। তখন ডিএটা না হলে লাইভলিহুডকে মেনটেন করা, তাকে সাস্টেন করা অসম্ভব হয়ে যাবে। এত বড় হাইকোর্ট একটা ডিসিশন দিল, এত বড় একটা কথা বললো, ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএটাকে তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিল। একটা ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 21 এর মধ্যে রিড করা হলো। এখন কথা না বাড়িয়ে চুপচাপ দিয়ে দিলেই পারে, কিন্তু আমাদের রাজ্য সরকার এটাকে নিয়ে আবার সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টে যে গেল তার মাঝখানে যে এতগুলো বছর চললো, প্রথমে আন্দোলন, তারপর ট্রাইব্যুনালে কেস, তারপর ট্রাইব্যুনালের জাজমেন্টকে আবার হাইকোর্টে নিয়ে যাওয়া, আবার হাইকোর্ট থেকে এখন এটা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে রাজ্য সরকার। এই যে এন্টায়ার পিরিয়ডটার মধ্যে ডিএনএস অ্যালাওয়েন্স না পাওয়ার বা কম পাওয়ার জন্য প্রচুর মানুষ রাস্তায় বসে আছে ডিএনএস অ্যালাওয়েন্সের পাওয়ার আশায়, আন্দোলন করছে, এবং তাদেরকে কোনো সময় পুলিশ দেখিয়ে ভয় দেখিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, কোনো সময় পুলিশ ভ্যানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বেচারা পুলিশরাও যারা আসছে তাদের চোখে ছলছল করছে জল, কি করবে, ওরাও চাকরি করছে এরাও চাকরি করছে, এরকম একটা সিচুয়েশন। মানুষের লড়াই শুরু হয়ে গেছে, এটা আমাদের এই সরকার করছে। এবার সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দেবে সেটার জন্য তো আমরা সকলেই অপেক্ষা করে বসে আছি। কিন্তু সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে, সেটা হচ্ছে আমাদের একটু সময় লাগবে। তার কারণ হচ্ছে এই ম্যাটারটা এমন যে যদি আমরা একটা জাজমেন্ট দিই যে স্টেট গভর্নমেন্টকে দিতে হবে, তাহলে বা দিতে শুধু নয় বরঞ্চ একটা মিনিমাম হার বাড়িয়ে দিতে হবে, তাহলে সেটা কিন্তু প্রত্যেকটা রাজ্যের সঙ্গে কেন্দ্রের সম্পর্ককে হিচ করবে। অতএব আমাদের সব রাজ্যের কথা ভেবে একটা সিদ্ধান্তে আসতে হবে। ফেয়ার এনাফ। কিন্তু এই যে এন্টায়ার মামলাটা হচ্ছে, এই মামলা রাজ্য সরকারের কি সহানুভূতিটা কোনো পর্যন্ত নেই? অন্যদিকে আপনারা প্রশ্ন করতে পারেন যে সরকারের কাছে টাকাই নেই, তো সরকার দেবে কোথা থেকে? এটাও ফ্যাক্ট। কিন্তু টাকাটা নেই কেন? কেন ক্লাবদের 70,000 টাকা করে পুজোর জন্য দেওয়া হবে? তখন কোথা থেকে আসে টাকাটা? কেন দুর্গাপুজোর সময় 50% ইলেকট্রিসিটির খরচা সরকার বহন করবে? কেন এমএলএদের 40,000 টাকা করে মাইনে বাড়বে?
তখন কোথা থেকে আসে টাকা? কোনো আপনাদের এত এত যে ঘুষখড়ি যেগুলো হয়েছে, যারই বাড়িতে ইডি বা সিবিআই ঢুকছে কোটি কোটি টাকা নিয়ে বেরোচ্ছে, আপনারা অট্টালিকা তৈরি করেছেন, যে লোকগুলো কিছুদিন আগে সাইকেলে চড়া পর্যন্ত ক্ষমতা ছিল না, তাদের এখন 3 তলা 4 তলা বাড়ি হয়ে গেছে। কেউ কেউ নেতারা পশ গাড়ি করে ঘুরছেন, অথচ ডিএটা দেওয়ার বেলায় টাকাটা নেই। প্রকৃতরূপে টাকাটা না থাকতো হয়তো ডিএ যারা আন্দোলন করে তারাও বুঝতো যে সারা দেশেই এরকম হাল, কিন্তু তা তো হচ্ছে না। তারা দেখতে পাচ্ছে টাকাটা 9-6 হচ্ছে, তারা দেখতে পাচ্ছে টাকাটা ভুল জায়গায় ইনভেস্ট হচ্ছে, বেশ করেছে আন্দোলন করবে। এই সরকার যদি টাকাগুলোকে চুরি করে নেয়, টাকাগুলোকে সাইফন আউট করে নেয়, অন্য জায়গাতে খরচা করে, আর যাদের হকের পাওনা তাদের না দেয়, তাহলে তো অন্যায় হচ্ছেই। সুতরাং দুতরফেই কিন্তু ভালো রকমের চাপে পড়তে চলেছে রাজ্য সরকার। আমরা সকলে ওয়েট করছি সুপ্রিম কোর্টের জাজমেন্টটা কি আসবে। কিন্তু একটা কথা বললে, যদি সুপ্রিম কোর্ট বলে যে টাকাটা দিতে হবে এবং ওই সংখ্যাতেই দিতে হবে, তাহলে রাজ্য সরকার কিন্তু দেউলিয়া হয়ে যাবে। প্রচুর লক্ষ কোটি টাকার দেনা পড়ে আছে, মিসম্যানেজমেন্ট হচ্ছে, সরকার পড়ে না যায়। বন্ধুরা, এই বলে ভিডিওটাকে শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে ডিএ মামলায় আপনাদের কি বক্তব্য আছে। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে একটা নতুন ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। আর যারা যারা নতুন এসেছেন তারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার, জয়।